নমস্কার বন্ধুরা। পাহাড় ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, কিন্তু আপনি কি এমন কোনো পথের কথা জানেন যা হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি বাঁক এক একটি নতুন গল্প বলে? আজ আমি আপনাদের নিয়ে যাব পূর্ব সিকিমের সেই প্রাচীন এবং ঐতিহাসিক পথে, যাকে আমরা ওল্ড সিল্ক রুট নামে চিনি। 3 রাত্রি 4 দিনেরই সফর কেমন কাটলো, কোথায় থাকলাম, সব থাকলো এই ভিডিওতে। আর এই সফরের সঙ্গী ছিল তোমাদের মাপদা, মানে MK ট্যুর অ্যান্ড ট্রাভেল, যার নাম্বার হলো 8371986308 অথবা 9749081732। ভিডিওর কোন অংশ ভালো লাগলো কমেন্ট করে জানিও, আর চটপট সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকতে অনুরোধ রইল। আচ্ছা, 3 রাত্রি 4 দিনের যে সিল্ক রুট সিকিম ট্যুর আপনাদেরকে দিয়েছিলাম, আজকে দ্বিতীয় দিন। গতকাল রাতে আমরা এখানে এসেছি জুলুকের হোমস্টে, খাওয়া দাওয়া কেমন লেগেছে আপনাদের? ভালো লেগেছে। আর এইখানটার যে ভিউটা, এইখান থেকে ভিউটা কেমন লাগছে? এটা তো খুব সুন্দর। মেঘের কাছে মনে হচ্ছে যেন মেঘের কাছে আছি আমরা যেমন গ্রামেতে নিচে থেকে মেঘগুলোকে দেখি তাকিয়ে এখন পুরো মেঘ আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে, তাই না? খুব সুন্দর লাগছে। আর পিছনে একদম জিগজ্যাগ যে রোড সুরুয়ার, যেটা সেই সুরুয়ারটা কিন্তু সবটা আছে, এবং পুরোটাই আমরা আছি মিলিটারি বেস ক্যাম্পের ঠিক মাঝখানে, মানে পুরো সিকিউরিটি আছে চারিদিকে। তাহলে পরবর্তী দিনে MK ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে আবার নিশ্চয়ই ট্যুর আপনারা করবেন এই আশা রাখছি। তাহলে সকলে একসাথে বলি MK ট্যুর অ্যান্ড ট্রাভেল, হিপ 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 হিপ। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। ঠিক আছে। বন্ধুরা, আমার জার্নি শুরু হয় মেমারি স্টেশন থেকে, যদিও মূল জার্নি শুরু হয় বর্ধমান স্টেশন থেকে, কারণ ওখানেই উত্তরবঙ্গগামী বিভিন্ন ট্রেন আসে, যেমন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, দার্জিলিং মেল এবং পুজোর স্পেশাল কিছু ট্রেন থাকে। টিকিটের মূল্য মোটামুটি স্লিপার ক্লাস 300 থেকে 400 টাকার মধ্যে ঘোরাফেরা করে, এসি 800 থেকে 1000 টাকার মধ্যে ঘোরাফেরা। ট্রেন টিকিট সহ প্যাকেজ পেয়ে যাবে, নিশ্চিন্তে থাকতে পারবে। ভোর হয়ে এসেছে, ট্রেন আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশনের ঠিক কাছে আস্তে আস্তে প্রবেশ করছে। পৌঁছলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি স্টেশনে আমি একটু আগেই পৌঁছেছিলাম, আর আমার গেস্টরা দার্জিলিং মেল করে ঠিক তার কিছুক্ষণ পরেই এসে পৌঁছালো। গেস্টরা সকলে নিয়ে পড়েছে। এখন আমার মূল কাজ হচ্ছে সকলকে একসাথে নিয়ে সকালের ব্রেকফাস্টটা আর্লি সেরে টুকটুক করে গাড়িতে উঠবো এবং রওনা দেবো নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। শুরু হয়েছে ব্রেকফাস্টের পর্ব। এই পর্বে থাকে রুটি, লুচি, সবজি, ম্যাগি, পরোটা, তার সাথে একটা খাবার জন্য তরকারি বা ঘুগনি ইত্যাদি। সবাই একসাথে আমরা উঠে পড়েছি। টাটা বাই করে আমরা এগিয়ে যাব নির্দিষ্ট গন্তব্যে। সব গরমে বিধ্বস্ত, কিছুক্ষণ পরে ঠান্ডা ঠান্ডা কুল ঠান্ডা দেবো, তখন একটু ফ্রেশ হয়ে যাবে সবাই। এই পথে পড়বে সেবক রোড। এই হচ্ছে সেই সেবক রোড। ওপরে ডান দিকে তোমরা দেখলে অলরেডি সেই ফ্লাইওভারের কাজ চলছে দীর্ঘদিন ধরেই, এখনও শেষ হয়নি, হয়তো পরবর্তী দিনে শেষ হবে। সেবক রোড ধরে তোমরা যখন এগিয়ে যাবে নির্দিষ্ট গন্তব্যের দিকে, তখন দুদিকটা দেখবে একদম ঘন গভীর অরণ্যে পরিপূর্ণ, সবুজ, কি সুন্দর লাগবে। আর পর্যটকরা যাচ্ছে আসছে একসাথে, একটা দারুণ ভাইব। সেবক আমাদের এতক্ষণে অফিসিয়ালি ওয়েলকাম করলো। ঋষিখোলার শান্ত নদী থেকে শুরু করে জুলুকের বিখ্যাত আঁকাবাঁকা থাম্বি ভিউ পয়েন্ট আর নাথুলা পাসের সেই রোমাঞ্চকর উচ্চতা, সবটাই থাকবে আজকের এই ভিডিওতে। তাই ব্যাগ গুছিয়ে নিন, আমরা রওনা হচ্ছে এক অবিস্মরণীয় সফরে।
যেহেতু পুজোর ছুটিতে আমাদের এই ট্যুর চলছে, সাক্ষাৎ দুর্গা দেখো, এই যে ভিডিও শ্যুট করতে নেমে পড়েছে ভ্যালিতে। কি সুন্দর লাগছে দেখো, দারুণ একটা ভাইব। কাশফুল ফুটে উঠেছে, উঁচু নিচু পাহাড়, সবুজ অরণ্য। আমাদের গাড়ি নির্দিষ্ট ছন্দে এগিয়ে চলেছে। এই পথে প্রথমেই যে পয়েন্টটি আমরা পাবো সেটা হচ্ছে সেবাকেশ্বরী কালী মন্দির। চাইলে তোমরা এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করে তারপর আবার গন্তব্যের পথে এগোতে পারো। আমাদের হাতে সময় কম ছিল, আমরা জাস্ট একটুখানি দাঁড়িয়েই তারপর আবার এগিয়ে চললাম। পথে যেতে যেতে আমরা পেয়ে যাব করোনেশন ব্রিজ। এটিকে ডান দিকে রেখে আমরা সোজা এগিয়ে যাব আজকের প্রথম রাত্রি যেখানে আমরা থাকব। সেটি হচ্ছে একদম ঋষি রিভারের কোলে। পথে দেখা মিলবে এরকম একাধিক বাইক রাইডারদের গ্রুপ, যারা মূলত সারা বছরই বিভিন্ন সময়ে এইভাবেই ট্যুর করে থাকে। তবে আমি এই ব্যাপারটাকে একটু রিস্কি বলে মনে করি। 4 চাকায় যাওয়ার সুবিধা একটা আলাদা, আবার 2 চাকার যাওয়ার সুবিধা আছে। যারা যেটা পছন্দ করে তারা সেটা সেভাবেই যাবে। যাই হোক, 2 চাকার একটু রিস্ক বেশি। আমরা এইভাবে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চললাম। শুরু হলো তিস্তা নদীর ভাইব। ডান দিকে তিস্তা, বাঁ দিকে পাহাড়। একটা দারুণ দারুণ এখান থেকে ভাইব। তোমরা দেখো কত সুন্দর লাগছে। তবে এই যে রোড সারা বছরই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় খারাপ হয়, আবার সারানোও হয়। রাস্তা দিয়ে গাড়ি করে তো আমরা যাবই, কিন্তু দেখো তোমরা, মানে আমাদের জন্য বা তোমাদের জন্য রেলপথের ব্যবস্থা, এই যে দেখতে পাচ্ছ রেল লাইন ওপর দিয়ে, এটা আমাদের কিছুদিন পরেই হয়তো চালু হয়ে যাবে। তখন আমরা রেলের মাধ্যমেই এই পাহাড়ের গন্তব্যে বা পাহাড়ে আসবো। ডান দিকে কালীঝরা গেটকে রেখে আমরা এগিয়ে চললাম সোজা ন্যাশনাল হাইওয়ে ধরে গন্তব্যে। উত্তরবঙ্গ বা সিকিম ভ্রমণে 10 নম্বর জাতীয় সড়ক আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বর জাতীয় সড়ক এতক্ষণে আমাদেরকে অফিসিয়ালি স্বাগত জানালো। আমরা এগিয়ে চলেছি গন্তব্যের উদ্দেশ্যে। দশ নম্বর জাতীয় সড়ক বিভিন্নভাবে গেল বর্ষাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখো তার দৃষ্টান্ত। সমস্ত গাড়ি খুব ধীর গতিতে চলছে, ব্যাপক ধুলো উঠছে। ডান দিকে তিস্তা, তিস্তায় মূলত এই রাস্তাকে আমাদেরকে গ্রাস করছে বিভিন্নভাবে, আর আমরা পাহাড়ের অংশগুলোকে কেটে কেটে রাস্তাটাকে আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করছি। আজকের সিকিমের যাত্রাপথের এই ভিডিও নানা কারণে দীর্ঘায়িত হবে, আর আমি সাধারণত একটু লং ভিডিওই দিই, যাতে করে সমস্ত যাত্রাপথের কিছুটা বিবরণ তোমাদের কাছ থেকে পরিষ্কার থাকে। এবং আর একটা উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে পুরো যে স্মৃতিটা আমাদের, সেটাও আমাদের দরকার। সেই স্মৃতির উদ্দেশ্যেই ভিডিও লং। তোমাদের যেখানে মনে হবে যে আর ভাল লাগছে না, তোমরা স্কিপ করে দিও। সিল্ক রুট বা রেশম পথ
আসলে চীন ও ভারতের মধ্যে বাণিজ্যের এক প্রাচীন মাধ্যম ছিল। তিব্বতের লাসা থেকে শুরু করে কালিম্পং হয়ে ভারতের সমতল পর্যন্ত বিস্তৃত ছিল এই পথ। উট এবং ঘোড়ার পিঠে চড়ে রেশম, মশলা, সোনার বিনিময় হতো এই পথে। আর বাণিজ্যিক গুরুত্ব কমলেও পর্যটকদের কাছে এটি স্বর্গের চেয়েও কিছু কম নয়। সুতরাং আজকের ভিডিও তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিছু দূর যাওয়ার পর শুরু হলো সেবকের জাম। কিছু করার নেই, এই পথে বিভিন্ন জায়গায় খারাপ থাকে, আর এই সময় একটা রাস্তার একটি অংশে বেশ কিছুটা খারাপ হয়ে গেছিল, ফলে অগত্যায় আমাদের দাঁড়াতে হলো। দাঁড়ানোর সাথে সাথে এই ওয়েদারটা অনেকটা বদলে এলো, পুরো মেঘাচ্ছন্ন, মনে হলো এই বৃষ্টি শুরু হয়। দেখতে পেলাম যে ওপর দিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সমস্ত কপ্টারগুলো আছে বা মিলিটারি কপ্টারগুলো আছে তারা ওপর থেকে ফলো করছে। আমরা এই সুযোগে বেশ কিছু ফটো এবং ভিডিও শ্যুট করে নিলাম। মুহূর্তের মধ্যে পরিবেশটা বদলে গেল। চল্লিশ মিনিট অপেক্ষা করার পর শুরু হলো আবার পথ চলা। বন্ধুরা, ট্যুর মানে শুধু পয়েন্ট টু পয়েন্ট ভিজিট করব বা ভিউ পয়েন্টে যাব এমনটা নয়। গাড়িতে চলতে চলতে তোমরা সামনে, ডান দিক, বাঁ দিক, পিছন দিক সমস্তটাই ফলো রাখবে এবং প্রকৃতির যে একটা সুন্দর সৃষ্টি সেটা তোমরা দেখতে দেখতে যাবে। তবেই তো ট্যুরের মজা, তাই না? এক টানা বেশ কিছুটা যাওয়ার পরে একটু নেমে আমরা তিস্তার যে ভয়াল রূপ সেটা দেখার জন্য নেমে পড়লাম। এই মুহূর্তে তিস্তার যা স্রোত ভাবা যায় না, মারাত্মক স্রোত। তোমরা দেখো ভিডিওতে। সকলে একসাথে তিস্তার পাড়ে আমরা ভিডিও শুট করতে শুরু করলাম। তিস্তা একটা আলাদাই ভাইব আমাদের কাছে। তিস্তা নদী দেখতে দেখতে আমরা পৌঁছে যাব তিস্তা ব্রিজের ঠিক উপরে। ওই দূরে দেখা যায় তিস্তা ব্রিজ। আমরা সেখানেই পৌঁছাবো এবং বেশ কিছুক্ষণ সময় আমরা অতিবাহিত করব। পৌঁছালাম তিস্তা ব্রিজ। এই হচ্ছে সেই তিস্তা ব্রিজ। তোমরা দেখো, 23 সালে যখন বন্যা হয় শুনেছি এর উপর দিয়ে নাকি জল তিস্তার বয়ে চলেছিল। এখন দেখো জলের ভালো স্রোত আছে। নামলাম সকলে একসাথে, এখানকার পরিবেশটা একটু দেখে নিই, তারপর আবার এগিয়ে যাব। তিস্তা ব্রিজের উপর থেকে তিস্তা এবং পার্শ্ববর্তী পাহাড়, হোমস্টে কেমন লাগে তা আমরা তোমাদের সামনে এই পর্বে তুলে ধরছি। তোমরা দেখতে থাকো এবং এটিও দেখো তিস্তাতে যে রিভার র্যাফটিং হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। চলছে ভিডিও এবং ফটোশুটের পর্ব। আসলে যখন একঘেয়েমি লাগে, অনেকক্ষণ গাড়িতে থাকা হয়, তখন মনে হয় একটু নেমে রিল্যাক্স করলে ভালো হয়। এবং এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে নেমে দেখো না, তা আবার হয় নাকি? তাই সকলে একসাথে নেমে পড়েছে। তোমরাও সময় পেলে তিস্তা ব্রিজ থেকে দাঁড়িয়ে উপভোগ করতে পারো। তিস্তা বর্ষাকালে ঠিক কেমন রূপ ধারণ করে তা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার পুরাতন ভিডিও ফলো করতে পারো।
যেখানে ধস ও বন্যা কবলিত সিকিম আমরা ছিলাম ঠিক সেই সময়ে, তখনকার তিস্তা আর এই যে তিস্তা এখন তোমরা দেখছো র্যাফটিং চলছে, তখন কোনো সম্ভাবনাই ছিল না এবং আমাদের ট্যুর কমপ্লিট করতে পারিনি। আজ আবার সেই তিস্তার উপরেই আমরা রয়ে গেছি এবং এখান থেকেই তিস্তাকে খুব কাছ থেকে উপলব্ধি করার চেষ্টা করছি। ডান দিকের রাস্তা চলে গেছে সোজা কালিম্পং শহরের উদ্দেশ্যে। আমরা বাঁদিকের রাস্তা ধরে চলে যাব আজকের গন্তব্য ঋষিখোলায়, সিকিমের পথে। দেখো রাস্তার অবস্থা আর তিস্তা বয়ে চলেছে। তিস্তা চিরবহমান। দূরে দেখছো ম্যানলি ব্রিজ, পাহাড়ের লেয়ার তিস্তা আর ম্যানলি। ওই দূরে দেখা যায় ম্যানলি ব্রিজ, তিস্তার ঠিক উপরে একটু জল কম আছে। আর এখানে এই আশেপাশ থেকে যে রিভার র্যাফটিং এর ব্যাপারটা শুরু হয়, বেশ কিছু টাকা নেই, ওরা একটা গ্রুপে ওই রিভার র্যাফটিংটা করে এবং ওই তিস্তা যে ব্রিজ তোমরা দেখলে ওই পর্যন্ত ওরা র্যাফটিংটা করায়। সোজা যে রোড সেটি চলে যাচ্ছে গ্যাংটক লাচেনের উদ্দেশ্যে। আমরা ঠিক এখান থেকে ডান দিকে ভেঙে যাব এবং প্রবেশ করব সিকিমের পথে ঋষিখোলার উদ্দেশ্যে। এই হচ্ছে সেই পথ। এই পথ পেয়ে আমরা সিকিমে প্রবেশ করব এবং সিকিম আমাদেরকে ওয়েলকাম করবে। পথে পড়বে একটি ছোট্ট এরকম লোহার ব্রিজ, দারুণ দেখতে এইখানটা। সিকিম আমাদেরকে এতক্ষণে অফিসিয়ালি ওয়েলকাম করে দিল, বলল ওয়েলকাম টু সিকিম। এখান থেকে আমাদের যে ঋষিখোলা যে নদী আছে বা আমাদের হোমস্টে আছে, মাত্র দূরত্ব 10 থেকে 11 কিলোমিটার। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আমাদের প্রথম দিনের সুপার ডিলাক্স ক্যাটাগরির যে হোমস্টে নিয়েছি ঠিক সেখানে। আমরা প্রবেশ করলাম রোরাথাং বাজার। তোমাদের যদি কিছু কেনাকাটার থাকে তোমরা এখান থেকে কিছু কেনাকাটা করতে পারো। এখানে রয়েছে বেশ কিছু হোমস্টেও। এখান থেকে আর জাস্ট 2 মিনিট এগোলেই আমাদের নির্দিষ্ট হোমস্টে আমরা পৌঁছে যাব। একদম ঋষি রিভার নদী একদম ঠিক তার কোলেই আছে আমাদের সুপার ডিলাক্স ক্যাটাগরির হোমস্টে। ঠিক এইখান থেকে ডান দিকে রাস্তা ধরে আমরা এগিয়ে যাব, যেখানে রয়েছে সিপলার একটি ওষুধ ফ্যাক্টরি। এই হচ্ছে সিপলার ওষুধ ফ্যাক্টরি, আর তার ঠিক গা দিয়েই আমরা আমাদের নির্দিষ্ট ঋষিখোলার যে হোমস্টে এবং ঋষিখোলা আমরা পৌঁছে গেলাম সেখানে। এইখানকার এত সুন্দর ভাইব জাস্ট তোমরা কল্পনাও করতে পারবে না। পৌঁছলাম ঋষি রিভারের তীরে আমাদের নির্দিষ্ট হোমস্টের একদম কাছে। বলছি দুপুরের লাঞ্চ হচ্ছে 3টের সময়। কেমন লাগছে সবাইকে? হ্যাঁ ভালো লাগছে খেতে? ভালো লাগছে না? রান্না ভালো তো? ঠিক আছে। শান্তবাবু টেস্ট কেমন হয়েছে মোটামুটি খাবারের? ঠিক আছে তো? চলবে তো? ব্যাস ব্যাস। চলুন। সিল্ক রুটের প্রবেশদ্বার বলা হয় ঋষিখোলাকে। সিকিম এবং পশ্চিমবঙ্গের সীমান্তে অবস্থিত এই ছোট্ট গ্রামটি ঋষি নদীর তীরে অবস্থিত। এই নদীর তীরে এখন বর্তমানে বেশ কিছু হোটেল হোমস্টে তৈরি হয়েছে। আমাদের এই হোমস্টেটি সুপার ডিলাক্স ক্যাটাগরি। মোট 9টি রুম আছে। প্রত্যেকটি রুমে একটি করে কিং সাইজ বেড আছে, যেখানে 3 থেকে 4 জন মিনিমাম থাকা যাবে। ঋষিখোলাতে কি দেখবেন না, এখানে নদীর কলকল শব্দ, দুপাশে ঘন সবুজ পাহাড়, আর রাতে
ক্যাম্প ফায়ারের আনন্দ। যদি আপনারা এই ক্যাম্প ফায়ার করেন তবে তার যে কি আনন্দ বলে বোঝানো যাবে না। কেন এখানে আসবেন? আপনি আসবেন কোলাহল থেকে দূরে, নদীর একদম কাছে রাত কাটাতে চান তবেই এখানে আসুন। তবে ঋষিখোলাই সেরা। এখানে প্রচুর হোমস্টে আছে, আগেই বললাম, যেখানে স্থানীয় খাবারের স্বাদ আপনাকে মুগ্ধ করবে, গ্যারান্টি। ঋষিখোলার নদীর কলকল শব্দে তোমরা মুগ্ধ হয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এখানে করতে পারবে। যেমন পাথর ছোড়া নদীতে একদম ছোটবেলাকার একসাথে পায়ে হেঁটে ঋষি নদীকে দেখা। এখন নদীর জল বেশ খানিকটা আছে, তবে রাতের দিকে বেশ বেড়ে যায়। এইটা আমি যতবারই আসি সেটা লক্ষ্য করেছি। সকালের দিকে আবার একটু কম থাকে। এই মুহূর্তে ঋষিখোলার যে জল, বেশ ভালো রকম জল আছে। রাত্রে চিকেন কষা দিয়ে খাবার খেয়ে একটা লম্বা ঘুম, তারপর গুড মর্নিং ফ্রেন্ডস, এখন রয়েছি ঋষিখোলা নদীর একদম ধারে। এই যে আজকে অক্টোবরের 2 তারিখ, মানে 2 অক্টোবর 2025, পুজোর স্পেশাল ট্রিপ চলছে সিল্ক রুট সিকিম। তো গতকাল আমরা এসেছি এখানে, আজকে এখন সকাল আমরা বেরিয়ে যাবো আজকে ঝুলুকের উদ্দেশ্যে। দুটো লাইভ ভিডিও করার চেষ্টা করলাম, নেটওয়ার্কের সমস্যা থাকার জন্য কোনো রকমভাবে মিস্টেক হচ্ছে না, ফলে আমি অফলাইনে ভিডিও তুলেই তোমাদেরকে পুরো ডেটাটা শেয়ার করে দিচ্ছি। হচ্ছে আমাদের বসার জায়গা, এইখানে হচ্ছে রাতের বেলা বনফায়ার বারবিকিউ করা হয়। আর এই যে এখানে বিশেষ ধরনের গাছেতে লাইট দেওয়া আছে, সেগুলো সব জ্বলে, একটা আলাদা রকম পরিবেশ তৈরি হয় এখানে। আর ঋষি রিভার এখান দিয়ে বয়ে চলেছে তার নির্দিষ্ট ছন্দে। কেউ একটা সেলফি স্টিক এনে এখানে রেখে দিয়ে চলে গেছে, ভিডিও করতে করতে ভুলে গেছে, এখানে রইলো তার সেলফি স্টিক, সে নিশ্চয়ই এটা খুঁজে পেয়ে যাবে। এই হচ্ছে গিয়ে দোলনায় বসে বসে তোমরা দুলবে। এইখান থেকে 5 ফুট দূরত্ব, ওই যে দেখা যাচ্ছে ঋষি রিভার, ফলে কোনো অসুবিধে নেই। আমি রয়েছি তোমাদের সাথে সবসময়। তোমরা আমার সাথে, মাধবদার সাথে, মানে MK ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য যে নাম্বার 8371986308 অথবা 9749081732, এই নাম্বারে তোমরা যে কোনো সময় যোগাযোগ করতে পারো, আমি তোমাদেরকে নির্দিষ্ট টাইমে উত্তর দিয়ে দেবো। তো আমি মূলত ভারতবর্ষের সর্বত্রই ট্যুর করাই, সিকিম, হিমাচল, দার্জিলিং, কাশ্মীর, অরুণাচল, মেঘালয়, গোয়া সহ ভারতবর্ষের বিভিন্ন অংশে তোমরা যদি ভিজিট করতে চাও সরাসরি আমার সাথে যোগাযোগ করো, নির্দ্বিধায় আমি সাথে থেকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। হতাশার কোনো জায়গা নেই। সকালের ভাইব, এইগুলো সন্ধ্যের দিকে আরও সুন্দর হয়ে ওঠে। দারুণ জায়গা, এখানে না এলে তোমরা বিশ্বাসই করতে হবে না এত সুন্দর একটা জায়গা থাকতে পারে। জলটা বেশ চিল্ড আছে, ঠান্ডা, বেশ ভালো, স্নান করা যাবে, ভালো। জলটা ঠান্ডা, কিন্তু এখানকার ওয়েদারটা অতটা ঠান্ডা না। দুটো পাহাড়ের কোনা এক জায়গায় এসে জমা হয়েছে এবং তৈরি হচ্ছে একটা ভি আকৃতির, ভিয়ের মতন দেখতে। দেখো, মানে এইখানটা জাস্ট এরকমভাবে এসছে, ঠিক এদিক থেকে এইভাবে এসছে, এটা ভি আকৃতির অংশ তৈরি হয়েছে এই জায়গাটা। দারুণ। এই আজকের এই ভিডিও ঋষিখোলার কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই হচ্ছে ঋষিখোলার আজকের আপডেট। ঋষি হচ্ছে নাম, খোলা মানে নদী। যত ধরনের নামের সাথে খোলা যুক্ত করা আছে সেগুলি সবই হচ্ছে খোলা মানে নদী। যেমন শিব খোলা মানে
শিব নদী, ঋষিখোলা মানে ঋষি নদী। ঠিক আছে, একটা মজার জিনিস দেখায়, দেখো এখানে ঋষিখোলা বা ঋষি নদীর যে স্রোত, সেই স্রোতের একটা পার্টকে কাজে লাগিয়ে এখানে একটা কাঠের স্ট্রাকচারের বেশ কিছু কাঠের কাজ। এই দেখো জল ওখানে টারবাইনের মতো ঘুরছে, জলগুলো যাচ্ছে আর টারবাইনের মতন একটা কাজ করা আছে, এটাতে কাঠের কাজ বিভিন্ন রকম করে, ওরা কাটিংয়ের কাজ করে। ওই যে পাক খাচ্ছে, এটা হচ্ছে গিয়ে আরও কাছ থেকে যদি দেখায় তোমাদেরকে বুঝতে পারবে। তাহলে এই যে জল দেখো, এইখান থেকে জলের স্রোতটা বয়ে আসছে আর এইটা কন্টিনিউয়াস ঘুরে চলেছে, আর জল ওই দিক দিয়ে একদম ঋষি রিভারের ওই মাথা পর্যন্ত চলে যাচ্ছে। মানে জলের বেশ তীব্র স্রোত আছে, তবেই এটা সম্ভব। ভালো, বেশ। অনেকক্ষণ ঋষি রিভারে কাটালাম, সময় হয়েছে ব্রেকফাস্ট করার। আজ অনেকটা জার্নি করতে হবে। ঋষিখোলা ছেড়ে আমরা বেরিয়ে চলেছি জুলুকের উদ্দেশ্যে। পথে একটু সমস্যা হলো, আমাদের লেট হয়ে গেলে কি করা যাবে বলো। ঋষিখোলা থেকে জুলুকের পথে যেতে বেশ কিছু পয়েন্ট তোমরা দেখতে পাবে। ছোট ছোট ঝর্ণার জলের উৎস, সেটাও তোমরা দেখতে পাবে। পথে পড়বে রংলি মার্কেট, রংলি ব্রিজ। এই হচ্ছে রংলি ব্রিজ। আমরা রংলি ব্রিজ টপকে একদম ডান দিকে এই যে দেখতে পাচ্ছ, এটা সমস্তটা হচ্ছে রংলি মার্কেট। জাস্ট আমরা প্রবেশের মুখে আছি। এই প্রবেশ করলাম রংলি মার্কেট। এখান থেকে তোমরা প্রয়োজনীয় তোমাদের জিনিস কিনতে পারো কম দামে। হাতে সময় থাকলে অবশ্যই এখানে দাঁড়িয়ে পরবর্তী গন্তব্যে এগিয়ে যাবে। এরপর পড়বে আমাদের লিংথাম চেকপোস্ট, যেখান থেকে পারমিটের কপি বার করে আমরা এগিয়ে যাব গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধুরা, পাহাড় এমনিতেই দুর্গম। এখানে আসার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে ধৈর্য, দ্বিতীয় যেটা দরকার সেটাও নাম ধৈর্য, এবং অবশ্যই তৃতীয় নাম ধৈর্য। ধৈর্য রাখতে পারলেই তবেই তোমরা পাহাড়ে বেড়াতে এসো, অন্যথায় পাহাড়ে বেড়ানোর মজা তোমরা পাবে না। প্রবেশ করছি লিংথামের কাছে। লিংথামের পুলিশ চেকপোস্ট পেরিয়ে প্রথম যে ভিউ পয়েন্টটি আমরা পাবো সেটি হচ্ছে কিউকোলা ওয়াটারফলস। এই মুহূর্তে জলের বেশ স্রোত আছে, মানে ঝর্ণার জলের বেশ স্রোত আছে, অনেকটা উঁচু থেকে পড়ছে। একটা নতুন জিপ লাইন করেছে, আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই পর্বেও তাই দেখছি জিপ লাইন বেশ অ্যাক্টিভ। এই জিপ লাইন তোমরা যদি এনজয় করতে চাও 1 থেকে 150 টাকা লাগবে যদি গ্রুপে করো, অন্যথায় 200 টাকা নেওয়ার চেষ্টা করবে। তোমরা একটু দরাদরি করলে এই রেটটাই কমে যাবে। পৌঁছলাম কিউকোলা ওয়াটারফলসের একদম সামনে। একটু সামান্য রাস্তাটা এখানে খারাপ হয়ে গেছে, অন্যথায় বাকি সব ঠিক আছে। ওই হচ্ছে কিউকোলা ওয়াটারফলস, ওই যে দূরে দেখা যায়। চলো দেখাই কাছ থেকে। এই হচ্ছে কিউকোলা ওয়াটারফলস। আমার গেস্টরা সব সামনে দাঁড়িয়ে আছে। দারুণ দারুণ দারুণ। ওকে, ভালো লাগছে কিউকোলা ওয়াটারফলস? ঠিক আছে। লিংথাম থেকে তোমরা যখন জুলুকের উদ্দেশ্যে যাবে তখন পথে পড়বে পাদামচান। আর পাদামচানের রাস্তা বেশ কিছুটা অংশ খারাপ। সাথে পাদামচানে যেটা থাকে বারে বারে আমি দেখেছি, অত্যধিক পরিমাণ মেঘের প্রাদুর্ভাব, মানে মেঘে ঢাকা। এই যে যেমন এখন দেখো কি পরিমাণ মেঘ কুয়াশায় আচ্ছন্ন। আরও কাছে যখন যাচ্ছি তখন দেখা যাচ্ছে আরও মেঘাচ্ছন্ন হয়ে আসছে, অন্ধকার হয়ে আসছে। আসলে এইটা প্রকৃতির একটা খেলা। পার্কের সামনে আছে, দারুণ ঠান্ডা লাগছে।
ড্রেসটা পাল্টে ফেলেছি, বাকি জ্যাকেটগুলো নিশ্চয়ই যদি থেকে করতে হবে। তো সমস্ত গেস্টদের আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। আসুন, ঠান্ডা লাগছে এবার? একটু লাগছে। বাদামচাঁদ থেকে জুলুক যাওয়ার পথে একটি পার্কের দেখা মিলবে, যেটির নাম হচ্ছে ইকো নেচার পার্ক। এই পার্কের মধ্যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, ফটো, ভিডিও শ্যুট করে তোমরা সময় অতিবাহিত করতে পারো। এখানে রয়েছে পাইন ফরেস্ট ধাপে ধাপে, রয়েছে একটি ওয়াশরুম, ছোট্ট একটি টয়লেটের ব্যবস্থাও। এইখান থেকে তোমরা অবশ্যই ফটো এবং ভিডিও শ্যুট করো, দারুণ লাগবে। দেখো আমার গেস্টটা কত সুন্দর আনন্দ করছে। ঠান্ডার লেভেলটা বোঝা যাচ্ছে। বেসিক্যালি যখন ছিল গরম লাগছিল, এখানে কিন্তু চাঙ্গা ঠান্ডা লাগছে। সব পোশাক পাল্টা গেছে, বুঝতেই পারছো। এখন রয়েছে ইকো নেচার পাইন ফরেস্টের মধ্যে। ইকো নেচার পার্কের মধ্যে একবার ঢুকে মনটা বলবেই ওয়াও। তবে মন যদি তোমাদের একদম সেই ছোটবেলাকার দিকে চলে যায়, তাহলে একবার অবশ্যই দোলনায় চেপে নিও। এখানে ইকো নেচার পার্কটা এক্সপ্লোর করলাম, কেমন লাগলো আপনাদের? ভালো লাগছে না? প্রকৃতি অপরূপ সৃষ্টি, মানে প্রকৃতির কি অপরূপ সৃষ্টি তোমরা দেখো। বাদামচাঁদ থেকে আমরা জুলুকে এলাম, হিউজ ঠান্ডা, সাথে পুরো মেঘ কুয়াশা আচ্ছন্ন। দু সালে যখন আমরা সিল্ক রুট সিকিম ট্যুর দিয়েছিলাম, তখন ঠিক এই জায়গাতেই আমরা ফেঁসে গিয়েছিলাম। মানে এই জায়গা পর্যন্ত আমরা আসতে পেরেছিলাম, তারপর রাস্তাটা পুরো ধসে নিচে চলে গিয়েছিল, ফলে ওই পর্বে আমরা জুলুকের সাইড সিন দেখাতে পারিনি। কিন্তু আজ এই পর্বে তোমাদের জুলুকটা পুরোটা ঘুরিয়ে দেখাবো, সাথে থাকছে নাথুলা। দেখো রাস্তা কতটা খারাপ হয়ে গেছে, দেখো। জুলুকে রয়েছি, জুলুকের স্মার্টকারি হোমস্টেতে। আমাদের হোমস্টেটার ভিতরে দেখাচ্ছি কেমন কন্ডিশন আছে। দুটো বেড আছে, বাঁদিকে একটা বেড, ডান দিকে আর একটা বেড। এখানে দুজন চারজন শোয়া যাবে আরামসে, প্লাস মাঝখানে অনেকটা স্পেস আছে, টেবিল আছে। আর এইদিকে তোমাদেরকে টয়লেটটা দেখাচ্ছি, দেখে নাও। গিজার আছে, অল টাইম গিজার চালানো আছে, গরম জল তোমরা পাবে সবসময়। ঠিক আছে, রুম পছন্দ হয়েছে জুলুকের? ঠিক আছে, এইটা আর একটা রুম। এখানে একটা বেড আছে, ওদিকে একটা বেড আছে। দুটোতে দুজন চারজন থাকা যাবে। সন্তোষবাবু, হ্যাঁ, জুলুকের রুম পছন্দ হয়েছে? খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। আচ্ছা, আপনাদের রুম পছন্দ হয়েছে? জুলুকের একবার যাচ্ছি, দেখাচ্ছি একবার। এটা দুটো তিনটে বেড আছে, 6 জনের আরামসে শোয়া যাবে। এরকম একটা বড় রুম দেওয়া আছে এখানে, এবং সব রুমেতে মোটামুটি সবই আছে। দেখুন, অ্যাটাচ বাথরুম, গিজার, সব কিছু একটু ওয়েল ডেকোরেটেড। গরম জল বেরোচ্ছে, বাহ, ঠান্ডায় গরম জল ভালো লাগছে। হাত ধোয়ার পর্ব চলছে, এবার দুপুরে লাঞ্চটা হবে। এখন আপাতত সবাইকে নিয়ে বসছি। এখানটা একটু গরম আছে না ঘরটা? যেহেতু কিচেন, এখানে সবসময় খাবারের ব্যাপারগুলো থাকে, রান্না বান্না করে। ডাল ডাল ওটা দিয়ে তো মাখিয়ে খেতে হবে। খাওয়া দাওয়ার পর্ব সেরে একটু রেস্ট, তারপর কি দেখো তোমরা কি সুন্দর ভাইব। ক্লিন হয়ে যাওয়ার পরে পাহাড়ের বুকে যে আলোগুলো জ্বলেছে, সেইটা একবার দেখুন। জুলুক দারুণ লাগছে কিন্তু এগুলো। রাতের ডিনার শুরু হয়েছে। রাতের ডিনারে থাকে ভাত, রুটি, তরকারি, ডাল, সবজি, চিকেন কষা বা চিকেন কারি, এই সমস্ত কিছু। জুলুকে রয়েছি, জুলুকের হোমস্টে থেকে এখন প্রায় সকাল মাত্র 5টা।
পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। Wow, that's it. নিচে আছে original hotel আছে, military base camp। রাতের ছোট্ট করে ঘুম দেওয়ার পর বাইরের এইরকম একটা সুন্দর প্রকৃতি কখনোই ঘরে মন থাকবে না, তাই বেরিয়ে পড়লাম বাইরে। দেখো এইখান থেকে এতটা সুন্দর ভিউ জাস্ট ভাবা যায় না, এবং নিস্তব্ধ প্রকৃতি, সাথে বিভিন্ন রকম পোকামাকড়ের যে শব্দ, সেইগুলো একটা আলাদা রকম ভাইব তৈরি হয়। তাই যতটা সম্ভব বাইরে কাটানোই ভালো। বন্ধুরা, এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেলকে তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে, অথবা ইউটিউবে মাধব কর্মকার নামে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। এবং ইউটিউবে আমি কেমন ঘোরাই তার একটা কনসেপ্ট তোমরা পেয়ে যাবে। তাই চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে রাখো, আর প্রয়োজনে এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেলে দেওয়ার নাম্বারে ফোন করো। চলো একটা ছোট্ট টাইম ল্যাপস দেখি এখান থেকে। বন্ধুরা, 3 রাত্রি 4 দিনের যে সিল্ক রুটের প্ল্যান আমাদের গেস্টদেরকে নিয়ে এসেছি পুজোর ছুটিতে। প্রথম দিন নিশিগড়াতে গেছিলাম, গতকাল আমরা এখানে জুলুকে নিয়ে এসেছি। জুলুকে আছে এখানে আজকে জুলুক থেকে চেক আউট করে আমরা চলে যাব জুলুক সাইট সিন করতে করতে নাথুলা পাস। এই মুহূর্তে জুলুকের যে ভাইব, মানে এত সুন্দর ভাইব জাস্ট ভাবা যাচ্ছে না। চারিদিকে পাহাড়ের লেয়ারগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং এত সুন্দর মেঘের খেলা জাস্ট ভাবা যাচ্ছে না। তার সাথে জিগজ্যাগ রোডে যে শুরু, সেই শুরুটাও একটা ভাবার মতো, বেশ আঁকামাকা রাস্তা এখান থেকে শুরু, আর একটা উপরে উঠলে পুরো জিগজ্যাগ যে ভিউ পয়েন্ট সেটা পরিষ্কারভাবে দেখা যাবে। তো এই হচ্ছে আজকেকার আপডেট। আর ওয়েদারের যে আপডেট সেটা যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কালকে রাত্রের দিকে হালকা হালকা বৃষ্টি পড়েছিল, আস্তে আস্তে ঘুরিয়ে দাও একটু বৃষ্টি পড়েছিল হালকা হালকা, কিন্তু আজকে সেই বৃষ্টির কোনো কিছু নেই। ওয়েদার একদম সুন্দর ক্লিন আছে, দারুণ লাগছে এখান থেকে। জুলুক সেরা ভাইব, সিকিমের একটা টুকরো স্বর্গ, মানে ছোট্ট যে স্বর্গ বলি, সেটা সত্যি আজকে একদম স্পষ্ট আমাদের সামনে দেখা যাচ্ছে। তো তোমরা দেরি না করে এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে সরাসরি বুক করো 8371986308 অথবা 9749081732। এই নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করো, আমি তোমাদেরকে সাথে থেকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখাবো, গ্যারান্টি। আর আচ্ছা, 3 রাত্রি 4 দিনের যে সিল্ক রুট সিকিম ট্যুর আপনাদেরকে দিয়েছিলাম, আজকে দ্বিতীয় দিন। গতকাল রাতে আমরা এখানে এসেছি জুলুকের হোমস্টে, খাওয়া দাওয়া কেমন লেগেছে আপনাদের? ভালো লেগেছে। আর এইখানটার যে ভিউটা, এইখানটার ভিউটা কেমন লাগছে? এটা তো খুব সুন্দর, খুব সুন্দর। মেঘের কাছে মনে হচ্ছে যেন মেঘের কাছে। মেঘের কাছে আছি আমরা যেমন গ্রামেতে নিচে থেকে মেঘগুলোকে দেখি তাকিয়ে, এখন পুরো মেঘ আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে, তাই না? খুব সুন্দর লাগছে। পরবর্তী দিনে এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে আবার নিশ্চয়ই ট্যুর আপনারা করবেন এই আশা রাখছি। তাহলে সকলে একসাথে বলি, এমকে ট্যুর অ্যান্ড ট্রাভেল, হিপ 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 হিপ। ভালো থাকুন সবাই, থ্যাংক ইউ। বন্ধুরা, রয়েছে জুলুক থেকে আমরা নাথুলা যাব। তবে জুলুক সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফুট উঁচুতে অবস্থিত ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। একসময় সিল্ক রুটের ব্যবসায়ীরা এখানে বিশ্রাম নিত, মানে এটি ছিল এদের বিশ্রামের জায়গা। আর এখান থেকে কয়েক কিলোমিটার উপরে উঠলেই পাওয়া যায় বিখ্যাত 32টি বাঁকের রাস্তা। ড্রোন থেকে দেখলে মনে হয় পাহাড়ের গায়ে একটি বিশাল সাপ শুয়ে আছে। আর ভোরবেলা এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, তার উপরে সূর্যের আলোর প্রতিফলন, ওহ জাস্ট ভাবা যায় না, মনে হবে জীবন সার্থক। তবে যদি আপনাদের কপাল ভালো থাকে। এই পর্বে আমরা প্রথমে যাব নাথুলা পাস। তবে যাওয়ার সময় জুলুকের বেশ কয়েকটি জায়গা আমরা দেখব, এবং ফেরার পথেও জুলুকের বাকি সাইট সিনটা আমরা কমপ্লিট করে চলে আসবো লুংচকে। চলেছি নাথুলা পাসের উদ্দেশ্যে। পথে আমরা দেখে নেব বিভিন্ন ভ্যালি। এর মধ্যে প্রথমে পড়বে নিউ বাবা মন্দির। সম্ভব হলে এখানে দাঁড়িয়ে সেটি দেখা যেতে পারে। এই মুহূর্তে আমাদের হাতে সময় কম, কারণ আমরা যাব নাথুলা পাস, বেশ কিছুটা সময় লাগবে সেখানে যেতে। এ হচ্ছে নিউ বাবা মন্দির। আর এই মুহূর্তে যে লেকটি আমরা ক্রস করে এগিয়ে চলেছি,
তার নাম হলো হাঙ্গু লেক। দেখো লেকটি কতটা মসৃণ, মানে কত সুন্দর। পৌঁছলাম আমাদের আজকের চূড়ান্ত গন্তব্য নাথুলা পাস। এটি 14,140 ফুট উচ্চতায় অবস্থিত হওয়ায় এখানে অক্সিজেনের মাত্রা একটু কম, তাই সাথে একটি অক্সিজেনের ক্যান একটি গাড়ি পিছু নিয়ে আসতে অনুরোধ রইল। এটি আমাদের সফরের সবচেয়ে রোমাঞ্চকর অংশ। এখানে ভারত এবং চীনের আন্তর্জাতিক সীমান্ত তথা নাথুলা পাস। এখানকার আবহাওয়া আর বাতাসের কম অক্সিজেন আপনাকে চ্যালেঞ্জ জানাবে, কিন্তু সীমান্তের সেই দৃশ্য আপনার মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলবে, গ্যারান্টি। এর আগের পর্বের সিল্ক রুটে মে মাসে আমি তোমাদেরকে এখানে বরফ দেখিয়েছিলাম। এই পর্বে কিন্তু তোমাদেরকে বরফ দেখাতে পারলাম না। কিছুদিন আগেও এখানে বরফ ছিল, জাস্ট বৃষ্টি হয়েছে এবং তারপরে সেই বরফ আস্তে আস্তে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। দীর্ঘ জার্নির পর তোমরা যখন এখানে পৌঁছাবে, টয়লেট পেলে এখানে পাশেই একটি টয়লেট রয়েছে। যেহেতু নাথুলা পাস হাই অল্টিটিউড, তাই এখানে প্রেগনেন্ট মহিলা, যাদের ডায়াবেটিসের সমস্যা আছে বা হার্টের সমস্যা আছে বা অন্যান্য সমস্যা আছে বা অ্যাজমা আছে, তাদের এখানে না আসাই ভালো, অন্যথায় সমস্যা হতে পারে। এখানে ইন্ডিয়ান আর্মির একটা ছোট্ট ক্যাম্প আছে, যেখানে গরম চা দিচ্ছে ওরা, 20 টাকা দাম। নাথুলার এই অংশে তোমরা যখন ভিজিট করবে, তখন যে সিঁড়িগুলি আছে সেগুলি অবশ্যই ধীরে 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 যতটা সম্ভব বেশি সময় নিয়ে তোমরা উঠবে, না হলে শ্বাসকষ্টজনিত যে সমস্যা তা হওয়ার সম্ভাবনা আছে, তাই আগে থাকতে জানিয়ে দিলাম। হাফ লাগছে? না না, আমার অসুবিধা হয়নি। ডায়াবেটিক পেশেন্ট, ওই নাকে এই ঠান্ডা হাওয়াটার জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে। এদিকে নো এন্ট্রি, যাওয়া যাবে না লেখা আছে। এই সিলেটে যে তোমরা উঠবে, তো দেখবে ডান দিকে বড় বড় করে ইন্ডিয়ান ফ্ল্যাগ পথ পথ করে উঠছে। এটা হচ্ছে চীনের, কিন্তু এটা হচ্ছে চীন, এদিকটা হচ্ছে ইন্ডিয়া। এই দেশের প্রধানমন্ত্রী একটা হ্যান্ডশেকের ছবি এখানে দেওয়া আছে। চীনের বর্ডারে, চীন এবং ভারত সীমান্তে এসে গেছি মেমো লাইন। আমরা ভেবেছিলাম আসতে পারবো না, কিন্তু এত ঠান্ডা, এত বৃষ্টি কি উপেক্ষা করে এসব বলছি। আমি নিজে ডায়াবেটিক পেশেন্ট, কিন্তু অসুবিধা হয়নি। মানে এখন কনফিডেন্সের লেভেলটা হাই আছে, মানে আর কোনো চাপ নেই। ঠিক আছে। নাথুলা এসে তোমরা যে সাদা রঙের বিল্ডিংগুলো ডান দিকে দেখবে, সেগুলো হচ্ছে চীনের, এবং লাল রঙের ছাউনি দেওয়া যেগুলো, সেগুলো সবই ভারতের অংশ। এখানে তোমাদেরকে যেটা সতর্কতা অবলম্বন করতে হবে, যতটা সম্ভব চুপচাপ থাকতে হবে। বেশি বিশৃঙ্খলা করলে তোমাদেরকে আর্মি যারা আছে, ইন্ডিয়ান আর্মি, তারা এখান থেকে নামিয়ে দেবে। ফটোগ্রাফি যদিও অ্যালাউ নয়, তাও ছোটোখাটো আমরা ক্লিপ নিয়ে এই ভিডিও তোমাদের জন্য শেয়ার করলাম। নাথুলা থেকে ফেরার পথে আমরা দেখে নেব অপরূপ ছাঙ্গু লেক। নীল টলটলে জলের এই হ্রদ শীতকালে পুরোপুরি জমে বরফ হয়ে যায়। এখানে ইয়াক রাইড করতে তোমরা যেন ভুলো না।
বন্ধুরা, জুলুক থেকে নাথুলা, ফের নাথুলা থেকে যখন আমরা নিচে নামবো খিদে পাবে। খিদে পেলে রাস্তার ধারে থাকা বিভিন্ন রকমের যে হোমস্টে সহ যে হোটেল টুকটাক বা ফুড স্টল, সেখান থেকে তোমরা কিছু খাবার খেয়ে এগুতে পারো গন্তব্যের উদ্দেশ্যে। এখন এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে ছাঙ্গু লেক। শুরু হয়েছে হালকা হালকা বৃষ্টি, ফলে আমরা নেমে যে একটু ভিডিও বা ফটোশ্যুট করবো তার কোনো উপায় নেই। তো দূর থেকে আমরা তোমাদেরকে ক্যামেরার সাহায্যে ছাঙ্গু লেকের পরিস্থিতি দেখাচ্ছি। দেখো, ছাঙ্গু দেখে আমরা চলে যাব সরাসরি কুপুপ লেক, যেটা দেখতে খানিকটা হাতির মতো বলে একে অনেকে এলিফ্যান্ট লেকও বলে থাকে। চলো দেখে নিই। কুপুব লেকে আছি, মেঘাচ্ছন্ন কুপুব লেক। এই যে গেস্টরা সব গাড়িতে আছে, একজনে বেরিয়েছে আর আমাদের ড্রাইভার আছে। এই যে পিছনে হচ্ছে কুপুব লেক, পিছনে কুপুব লেক, হাতির মতো দেখতে। এদিকে যাওয়া যাবে না কোনোভাবেই। কুপুব লেক এই মুহূর্তে পুরো মেঘাচ্ছন্ন। কুপুব লেকটা দেখতে একটা হাতির মতো বলে অনেকে এলিফ্যান্ট লেক বলে। তো আজকে কিছু করার নেই, এই সাইডটাই তোমাদেরকে দেওয়া যাবে, বেশি কিছু দেওয়া যাচ্ছে না। কুপুব লেকের ঠিক উল্টো দিকে ছোট্ট একটা ক্যাফে আছে, এখানে একটা ক্যাফে আছে। তোমার এখান থেকে কিছু খাবার প্রয়োজনীয় মনে হয় তোমাদের থেকে ইউজ করতে হবে, এখান থেকে নিতে পারো। এরপর আমরা দেখবো বাবা হরভজন সিং এর মন্দির, যেটাকে আমরা বলা হয় ওল্ড বাবা মন্দির। পৌঁছলাম ওল্ড বাবা মন্দির। চলো দেখতে থাকো আর তোমাদেরকে গল্পটা বলি। একজন যিনি রক্ত মাংসের মানুষ নন, কিন্তু তার উপস্থিতি আজও প্রতিটা জওয়ান অনুভব করতে পারে, তিনি হলেন সেই বাবা হরভজন সিং। ঘটনার শুরু 1968 সাল 4 অক্টোবর। পাঞ্জাব রেজিমেন্টের সিপাহী হরভজন সিং তখন মাত্র 22 বছরের এক টকবকে যুবক। দায়িত্ব পড়েছিল টুকলা থেকে ডোংচুইলাই পর্যন্ত খচ্চরের পিঠে মালপত্র পৌঁছে দেওয়ার। আর আবহাওয়া ছিল খুবই দুর্যোগপূর্ণ। প্রবল তুষারপাত, পিচ্ছিল রাস্তা, পাহাড়ি, ফলে রাস্তায় হঠাৎ পা হরকে যায় হরভজনের। তিনি সোজা গিয়ে পড়েন এক গভীর খাতে, যার নিচে দিয়ে বয়ে চলেছে খরস্রোতা পাহাড়ি নদী। বরফের নিচে চাপা পড়ে যায় তার দেহ। সেনাবাহিনী তন্ন তন্ন করে খুঁজলেও কিন্তু হরভজনের কোনো সন্ধান মিলল না। সবাই ধরে নিল তিনি আর নেন। কিন্তু গল্পটা এখানেই শেষ হতে পারত যদি 3 দিন পর আর এক অদ্ভুত ঘটনা না ঘটত। হরভজনের এক সহকর্মী রাতে স্বপ্ন দেখলেন, হরভজন তাকে বলছেন যে আমি অমুক জায়গায় বরফের নিচে চাপা পড়ে আছি, আমার শরীরটা উদ্ধার করো। প্রথমে এটাকে সবাই ভুল ভাবলো। স্বপ্নটা বারবার যখন আসতে থাকলো তখন সার্চ পার্টি পাঠানো হলো সেই নির্দিষ্ট জায়গায়। সবাই অবাক হয়ে দেখলো ঠিক যেখানে স্বপ্নের মধ্যে হরভজন বলেছিলেন যে বরফের নিচে পাওয়া গেল তার মৃতদেহ। তার পকেটে ছিল মানিব্যাগ আর কিছু চিঠি। রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হলো। কিন্তু হরভজন সিং যেন বুঝিয়ে দিলেন তার ডিউটি এখনো শেষ হয়নি। মৃত্যুর কিছুদিন পর সীমান্তে ঘটতে লাগলো সব অলৌকিক ঘটনা। রাতে পাহাড়রত জওয়ানরা রিপোর্ট করতে শুরু করলো যে তারা একজনকে অন্ধকারে একা টয়লেট দিতে দেখেছে। কেউ বলতো রাতে ডিউটিতে ঘুমিয়ে পড়লে কে যেন একগালে চর মেরে জাগিয়ে দেয়। চীনা সেনারাও অভিযোগ করতে শুরু করলো যে ভারতের দিক থেকে এক সাদা ঘোড়ায় চড়া সৈনিক তাদের পোস্টের দিকে তাকিয়ে থাকে। সবাইকে অবাক করা এই বিষয়টা, যুদ্ধের আগে কোনো বড় হামলার আগে হরভজন সিং নাকি স্বপ্নে সবসাদের সতর্ক করে দেয়। চীনা সেনারা কবে কোথায় অ্যাটাক করবে সে সমস্ত খবর পৌঁছে দেয়। ভারতীয় সেনাবাহিনীর বিশ্বাস এতটাই প্রবল যে তারা হরভজন সিংকে আজও অন ডিউটি হিসেবে গণ্য করে। প্রতি বছর 11ই সেপ্টেম্বর এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। বাবা হরভজন সিং ছুটিতে বাড়ি যান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতীয় সেনাবাহিনী তার জন্য জিপ পাঠায়। ব্যক্তিগত জিনিসপত্র, ইউনিফর্ম, জুতো ট্রাঙ্ক করে জিপে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে আসা হয়। সেখান থেকে ট্রেনে করে পাঞ্জাব এর উদ্দেশ্যে যায় তার বাড়িতে পাঠানো হয়। ট্রেনের রিজার্ভেশন চার্টে তার নাম থাকে, সাথে 3 জন জওয়ান এসকর্ট হিসেবে থাকে, ইত্যাদি। এখন রয়েছি নাথাং ভ্যালি। এটা যাওয়া যায় অনেকটা নিচে দিয়ে, কিন্তু মেঘাচ্ছন্ন আছে, কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। দেখুন এখানে একটা বুদ্ধের মন্দির আছে, ওই যে হলুদ মতো আছে না, বুদ্ধের মন্দির আছে, স্তূপ আছে ওই জায়গাটা। তোমাদের জুম করে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি নাথাং ভ্যালির পুরোটা। হ্যাঁ,
পরবর্তী গন্তব্য থাম্বি ভিউ পয়েন্টে যাব, তবে প্রকৃতি কত অপরূপ হতে পারে, কত সুন্দর হতে পারে দেখো। আমি কিছু বলছি না, তোমরা নিজের চোখে দেখো এখানটা। এগারো 11,000 ফুট উঁচুতে থাম্বি ভিউ পয়েন্ট, সেখানে আমরা আছি। দেখো একবার ভিউ। এখানে যে বসার চেয়ারগুলো আছে, তোমরা বসে এখানে ফটো ভিডিও শুট করতে পারবে। এখানে মেঘের সাথে সূর্যের লোকেশন। সকাল থেকে সূর্য দেখাচ্ছে না, কিন্তু এখন একটু আলো দিয়েছে। দেখো। এগারো 11,200 ফুট থাম্বি ভিউ পয়েন্ট। কেমন লাগছে এখান থেকে ভিউ পয়েন্টটা? ওফ, আর মেঘটা ক্লিয়ার হয়ে গেলে যে জিগজ্যাগ যে রোডটা, হ্যাঁ একদম, মানে বেশ ভালো লাগছে না এখানে? বিভিন্ন ধরনের মেঘ পাওয়া যাচ্ছে, একদম। বিভিন্ন ধরনের মেঘের স্তরায়নটা বোঝা যাচ্ছে। থাম্বি ভিউ পয়েন্ট থেকে সিল্ক রুটের যে জিগজ্যাগ রোড, সেটা অনেকাংশেই স্পষ্ট দেখা যায়। আমরা সকাল থেকে বেশ কিছুটা দেখতে পাইনি, তবে ফেরার পথে খানিকটা আমরা দেখতে পেলাম। লুমচুতে আছে আমাদের হোমস্টের ক্যাটাগরিটা একবার দেখে নাও, কত সুন্দর। এখানে একজনও শোয়া যাবে, এটাতে বাচ্চা থাকলে 3জনও শোয়া যাবে আরামসে। বড় তো একটা দুটো ভালোভাবে শোয়া যাবে। এখানে একটা ডেস্ক আছে, আয়না আছে, ওয়ার্ল্ডওয়ার আছে, সব কিছু আছে একদম, মানে সুপার ডিলাক্স ক্যাটাগরি। এই টয়লেট আছে, দেখাচ্ছি টয়লেটটা দেখাচ্ছি। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন রয়েছি একটা অফবিট পয়েন্টে, তার নাম হচ্ছে লুমচুক। এখান থেকে আমাদের হোমস্টের সামনে থেকে ভিউটা একবার তোমরা দেখো, কি অসাধারণ লাগছে সকালবেলায়। ঝর্ণা আছে এখান থেকে, জুম করে দেখায় তোমাদের, দেখানো যাবে কি? দেখি, এই যে অনেকটা উঁচু থেকে কিন্তু আসছে এটা। দেখো পাহাড়ের লেয়ারগুলো এবং তার মাঝেতে মেঘের আনাগোনা, কি সুন্দর একটা ভাইব। আমাদের হোমস্টেটা দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের হোমস্টে। অনেক কটা ঘর আছে, প্রত্যেকটা ঘর সুপার ডিলাক্স ক্যাটাগরির। এখানে একটা ছোট্ট ভিউ পয়েন্ট আছে, আমাদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি, চলো। ডান দিকে একটু ছোট্ট সিঁড়ি বেয়ে নেমে যেতে হবে। এই যে দেখো, ওখানে দেখা যাচ্ছে করা আছে ফুল পাহাড়ের।
আবার একটা এসে গেছে, এখানে একটা আছে। দেবো গ্রুপ করে এখানটাতে 360 মতন ভিউ পয়েন্ট করা আছে, এটা বললাম তোমাদেরকে। কি লাগছে এখানটা, লুংচুকের রাস্তা গেল বর্ষায় বেশ খারাপ হয়ে গেছে। যদি তোমরা জার্নি সহ্য করতে পারো তাহলে লুংচুকের সেরা ভিউ দেখতে অবশ্যই তোমরা এখানে এসো একটা নাইট কাটানোর জন্য। বন্ধুরা, 3 রাত্রি 4 দিনের যে সিল্ক রুট ট্যুরটা আমি আয়োজন করেছিলাম, প্রথম দিন গেছিলাম ঋষিখোলা, দ্বিতীয় দিন ঝুলুক এবং আজকে লাস্ট দিন। গতকাল রাত্রে এখানে এসেছি, এখানটার নাম হচ্ছে লুংচু, আর এটা হচ্ছে লুংচু ভিউ পয়েন্ট। এইখান থেকে সারাউন্ডিং সমস্ত পাহাড়ের ভিউটা তোমাদেরকে ফটো দেখাচ্ছি, তার সাথে একটা টাইম ল্যাপস দিয়েছি, মেঘেদের খেলা। এত সুন্দর লাগছে, জাস্ট তোমরা বিশ্বাস করতে পারবে না, কল্পনাও করতে পারবে না, এত সুন্দর একটা জায়গা। এই ভিউ পয়েন্টটা থেকে যদি তোমরা দেখো বাইরের পাহাড়গুলো, এত সুন্দর লাগবে প্রত্যেকটা লেয়ার। আর এখন সকালবেলা লেয়ারগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, ধাপে 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 প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে। একটা রয়েছে বিশাল একটা ঝর্ণা, প্রায় 2-3 হাজার ফুট উঁচু থেকে নিচে নেমে আসছে এবং বিভৎস একটা শব্দ হচ্ছে ঝর্ণার। এদিক থেকে সূর্যোদয় হচ্ছে, কাঞ্চনদা আমাদের দিকে থাকে, কিন্তু কাঞ্চনদার আজকে পাত্তা নেই, মেঘে ঢাকা আছে। কাঞ্চনদা মাঝে মাঝে এইভাবে সবাইকে হতাশ করে। তো কাঞ্চনদাকে যদি দেখতে হয় বিভিন্ন সময় আসতে হবে, ঠিক আছে? তো এইখানটার অ্যাটমসফিয়ারটা দারুণ, তোমরা সবাই এসো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের সাথে রয়েছি, সাথে থেকে ট্যুর তোমাদেরকে করাবো। আর একটা জিনিস, একদম নিস্তব্ধ প্রকৃতি এখানে, বিভিন্ন রকম পাখি, তারপরে পোকা, এইসব আওয়াজ পাওয়া যাচ্ছে, একদম পরিষ্কার। লুংচুকের রাস্তার যেমন অসুবিধা আছে, তেমনি লুংচুকে থাকলে কিছু সুবিধাও আছে। সিকিমের লুংচুকে তোমরা যদি থাকো এবং আমাদের এই হোমস্টেতে থাকো, তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার একটা দারুণ হাতছানি থেকে, যদি মেঘ না থাকে। শুরু হয়েছে বাড়ি ফেরার পর্ব। গত রাতে আমাদের কাছে খবর এসছে বেশ কিছু পর্যটক ট্রেন মিস করেছে। কেন না, এই যে দেখছো লম্বা জাম, প্রায় 2-3 কিলোমিটার ধরে এই লম্বা জাম। সামনে একটু রাস্তা খারাপ আছে, সেই রাস্তা দিয়ে সিঙ্গেল হয়ে গেছে, ফলে রাস্তায় ব্যাপক জাম লাগছে। তাই আমরা একটু আর্লি বেরিয়ে পড়লাম। সবাই ভালো থাকবে, টাটা বাই। Wow.